বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো আগস্ট মাসে লঙ্কা গাছের পরিচর্যা। আগস্ট মাস শুরু হয়ে গেছে, কিন্তু যদি তোমাদের বাগানের লঙ্কা গাছগুলোতে এখনো পর্যন্ত লঙ্কার ফুল না আসে, অথবা যদি ফুল এসেও থাকে কিন্তু সেই ফুল যদি লঙ্কা সেট হওয়ার আগেই ঝরে পড়ে যায়, অথবা গাছের পাতা যদি খুব বেশি কুঁকড়ে যায়, নার্সারি থেকে চারা কিনে এনে প্রতিস্থাপন করার পর থেকে কোনো রকম যদি গ্রোথ না হয়, যদি এই বর্ষায় গাছের পাতা হলুদ হয়ে ঝরে যেতে শুরু করে, তাহলে আজকের ভিডিওতে যে কেয়ার টিপসগুলো নিয়ে আলোচনা করব, এই প্রত্যেকটা কেয়ার টিপস যদি তোমরা ফলো করতে পারো, বাগানের প্রত্যেকটা লঙ্কা গাছে প্রচুর পরিমাণে লঙ্কা হবে। এবং এর সাথে সাথে সম্পূর্ণ ঘরোয়া জৈব খাবার প্রয়োগ করা দেখাবো এবং সম্পূর্ণ ঘরোয়া জৈব পেস্টিসাইড দেখাবো। এই ঘরোয়া পেস্টিসাইড একবার প্রয়োগ করার পরেই তোমরা কিন্তু রেজাল্ট দেখতে পাবে, গাছের পাতা কোঁকড়ানোর সমস্যা একেবারেই ঠিক হয়ে যাবে। সম্পূর্ণ জৈব উপায়ে যদি লঙ্কা গাছে প্রচুর লঙ্কা ফলাতে চাও, তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকো। একটু স্কিপ করো না বন্ধুরা, স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। রান্নাঘরের অতি প্রয়োজনীয় একটি সবজি হলো এই লঙ্কা। লঙ্কা আমাদের প্রায় সবার বাগানেই থাকে। ফুল ও ফল গাছের পাশাপাশি আমরা কিন্তু আমাদের বাগানে একটা দুটো লঙ্কা গাছ অবশ্যই রাখি, কিন্তু এই লঙ্কা গাছ বাড়িতে কিনে এনে প্রতিস্থাপন করার পর থেকে শুরু হয় নানা ধরনের সমস্যা। প্রথমত লঙ্কা গাছে ফুল আসে না, লঙ্কা গাছে ফুল আসার পর সেই ফুলগুলো কিন্তু অনেক সময় ঝরে পড়ে যায়। তাছাড়া লঙ্কা গাছের কিছুতেই গ্রোথ হয় না। তো প্রথমেই যে কাজটা আমাদের করতে হবে, বাগানের প্রত্যেকটা লঙ্কা গাছকে কিন্তু ফুল সানলাইটের মধ্যে রাখতে হবে। যদি তোমরা জমিতেও লঙ্কা গাছ করো, সেক্ষেত্রেও কিন্তু তোমাদেরকে এমন জায়গায় প্রতিস্থাপন করতে হবে যেখানে ফুল সানলাইট আসে। বর্ষাকালে সানলাইট কম, কিন্তু তাও তোমরা গাছকে শেডে রাখতে পারবে না। যদি শেডে রাখো তাহলে কিন্তু গাছের ফুল ঝরে পড়বে এবং গাছে কিছুতেই কোনো রকমভাবে গ্রোথ হবে না। তাছাড়া গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়বে। তাছাড়া যদি এই লঙ্কা গাছ তোমরা শেডের মধ্যে রাখো, তাহলে কিন্তু রোদ্দুরের অভাবে গাছে মাকড়ের আক্রমণ হবে এবং যে কারণে গাছের পাতা কুঁকড়ে যাবে। 2 নম্বর যে কাজটা করতে হবে, এই সময় বর্ষাকালে টবের মিডিয়াতে যেন জল না জমে। অতিরিক্ত জল যদি তোমাদের টবের মিডিয়াতে জমতে থাকে, সেক্ষেত্রেও কিন্তু গাছের কুঁড়ি এলে সেই কুঁড়ি ঝরে পড়বে। তাই টবের মিডিয়া সবসময় হালকা ময়েশ্চার রাখার চেষ্টা করতে হবে। কখনোই যেন অতিরিক্ত শুকিয়ে না যায়, আবার কখনো যেন অতিরিক্ত ভেজা মাটি না হয়ে থাকে। বর্ষাকালে বেশিরভাগ সময় টবের মিডিয়া ভেজা হয়ে থাকে, যে কারণে গাছের পাতা কিন্তু কুঁকড়ে যায় এবং গাছের ফুল ঝরে পড়ে। বর্ষাকালে প্রায় প্রতিদিন বৃষ্টি হয়, কিন্তু হঠাৎ যদি কোনোদিন বৃষ্টি না হয়, যদি প্রচণ্ড পরিমাণে রোদ্দুর হয়, টবের মিডিয়া যদি শুকিয়ে যায়, তখন কিন্তু তোমাদেরকে বুঝে শুনে জল প্রয়োগ করতে হবে। কারণ উপরের দিকের মিডিয়া হয়তো শুকিয়ে গেছে, কিন্তু নিচের দিকের মিডিয়া ভেজা থাকে। তো সবসময় দেখে শুনে গাছে জল প্রয়োগ করতে হবে। এরপর যে কাজটা করতে হবে, টবের মিডিয়াতে যদি প্রচুর পরিমাণে আগাছা থাকে, সেই আগাছাগুলোকে আমাদের তুলে ফেলতে হবে। টবের মিডিয়াতে অতিরিক্ত আগাছা থাকলে তাহলে কিন্তু গাছের ক্ষতি হবে। তাই সবসময় টবের মিডিয়া পরিষ্কার রাখার চেষ্টা করবে। টবে অথবা গ্রো ব্যাগে যেখানেই গাছ করো না কেন, সবসময় আগাছা পরিষ্কার রাখার চেষ্টা করবে। এরপর যে কাজটা করতে হবে, উপর থেকে হালকা করে নিড়ানির সাহায্যে খুশে দিতে হবে। অতিরিক্ত খোসা যাবে না, অতিরিক্ত খুশলে কিন্তু গাছের শিকড়ে আঘাত পাবে এবং গাছের শিকড় কেটে যাবে। লঙ্কা গাছের যে ফিডার রুট, এটা কিন্তু উপরের দিকে বেশি থাকে, তাই অতিরিক্ত মাটি খোসা যাবে না। ওপর থেকে হালকা করে খুশে দিতে হবে। ওপর থেকে হালকা করে খুশে দিলে টবের মিডিয়া সবসময় ভেজা ভেজা হয়ে থাকবে না, মাটি সামান্য রোদ্দুরেও কিন্তু মাটি শুকিয়ে যাবে। যদি মাটি কম্প্যাক্ট হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু টবের মিডিয়া কিছুতেই শুকনো হতে চাইবে না, যার ফলে গাছের শিকড়ে ফাঙ্গাস অ্যাটাক হবে। আর গাছের শিকড়ে যদি এই বর্ষায় একবার ফাঙ্গাস অ্যাটাক হয়, তাহলে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়বে এবং গাছে একটাও লঙ্কা তো আসবে না, কি হঠাৎ করে দেখা যাবে যে সম্পূর্ণ গাছটা হঠাৎ করেই মারা যেতে পারে। তাই সব সময় টবের মিডিয়া চেক করে জল প্রয়োগ করতে হবে। অতিরিক্ত বর্ষায় যেন টবের মিডিয়া ভেজা হয়ে না থাকে। বন্ধুরা, এবার আসি ফার্টিলাইজারের কথায়। এই সময় আমরা কোন কোন ফার্টিলাইজার প্রয়োগ করব। যেহেতু গাছের বৃদ্ধি হচ্ছে না, অথবা গাছে কুঁড়ি এলেও সেই কুঁড়ি ঝরে পড়ছে, তাই প্রথম যে খাবারটা আমরা প্রয়োগ করব, এটা হলো ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার। তো এখানে আমি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার হিসাবে নিয়েছি চক। তো এরকম একটা গোটা চক লাগবে। তো এরকম গোটা চক তোমরা কিন্তু টবের মিডিয়াতে দিয়ে দিতে পারবে না। প্রথমে চক নিতে হবে এবং যেহেতু একটা 10 ইঞ্চি সাইজের টবে আমি খাবার প্রয়োগ করব, সেহেতু আমি এই গোটা চকের গুঁড়োটাই কিন্তু টবের মিডিয়াতে প্রয়োগ করব। তো প্রথমে এই চকটাকে ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। চকের গুঁড়োর পরিবর্তে তোমরা কিন্তু এখানে 1/2 চামচ পরিমাণ চুন দিতে পারো, অথবা তোমরা এখানে হাড়ের গুঁড়ো দিতে পারো। স্টিম বন্ডাস থাকলে দেবে, না থাকলে ডিমের খোসার গুঁড়ো প্রয়োগ করবে। তো এখানে আমি কিন্তু 1 চামচ পরিমাণ দেখো ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। তো একটা চক গুঁড়ো করে এখানে 1 চামচ পরিমাণ হয়েছে। এই 1 চামচ পরিমাণ চকের গুঁড়ো আমি টবের মিডিয়াতে ছড়িয়ে দিলাম।
যদি 8 ইঞ্চি সাইজের টবে গাছ থাকে সেক্ষেত্রে হাফ চামচ পরিমাণ চকের গুঁড়ো প্রয়োগ করতে হবে। যদি তোমরা ডিমের খোসার গুঁড়ো দাও সেক্ষেত্রে কিন্তু 2 চামচ পরিমাণ ডিমের খোসার গুঁড়ো দিতে হবে। এরপর যে খাবারটা আমরা এখানে দেবো এটা হলো পেঁয়াজের খোসার গুঁড়ো। পেঁয়াজের যে উপরের খোসা হয় সেই খোসাটাকে 1 দিন অথবা 2 দিন একটু রোদ্দুরে রেখে তোমরা যদি মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নাও তাহলে কিন্তু এরকম খুব সহজে গুঁড়ো হয়ে যাবে। তো প্রথমে আমরা 2 চামচ পরিমাণ পেঁয়াজের খোসার গুঁড়ো নেব। পেঁয়াজের খোসার গুঁড়োর মধ্যে আছে প্রচুর মাত্রায় সালফার, বোরন আছে, তাছাড়া আছে প্রচুর মাত্রায় পটাশিয়াম। তো 2 চামচ পরিমাণ পেঁয়াজের খোসার গুঁড়ো প্রয়োগ করার পর দিয়ে দেবো এখানে আমি 2 চামচ পরিমাণ কলার খোসার গুঁড়ো। বন্ধুরা, এই কলার খোসার গুঁড়োতে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, তাছাড়া আরও বিভিন্ন ধরনের অনুখাদ্য। তাই অবশ্যই কিন্তু এই পাকা কলার খোসার গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবে। যদি পাকা কলার খোসার গুঁড়ো না থাকে সেক্ষেত্রে পেঁয়াজের খোসার গুঁড়োর পরিমাণ বাড়িয়ে দেবে। আর যেহেতু আমি এখানে দুটো উপাদান দিলাম তাই 2 চামচ পেঁয়াজের খোসার গুঁড়ো দিলাম এবং 2 চামচ পরিমাণ কলার খোসার গুঁড়ো প্রয়োগ করলাম। পেঁয়াজের খোসার গুঁড়ো দুর্দান্ত কাজ করে। টবের মিডিয়াতে কিন্তু কোনো রকমভাবে পোকামাকড়ের আক্রমণ কম হয়, পিঁপড়ের আক্রমণ কম হয়। এরপর দিয়ে দেবো আমি এখানে হাফ চামচ পরিমাণ ট্রাইকোডার্মা ভিরিডি। যদি ট্রাইকোডার্মা ভিরিডি না থাকে সেক্ষেত্রে তোমরা এখানে কিন্তু নর্মাল যে কোনো ফাঙ্গিসাইড ইউজ করতে পারো। তাছাড়া 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিতে পারো। হলুদ গুঁড়ো প্রয়োগ করলে টবের মিডিয়াতে কিন্তু ফাঙ্গাস প্রবলেম অনেক কম হয়। তবে যদি ট্রাইকোডার্মা ভিরিডি থাকে তাহলে অবশ্যই তোমরা ট্রাইকোডার্মা ভিরিডি দেওয়ার চেষ্টা করবে। খাবার প্রয়োগ করার পর দিয়ে দিতে হবে ভরপুর মাত্রায় জল। এই খাবারটা কিন্তু মাসে 2 বার প্রয়োগ করতে হবে, 15 দিন অন্তর অন্তর। আজকের আগস্ট মাসের 7 তারিখ, আমরা কিন্তু আবার ঠিক 15 দিন পর এই খাবার প্রয়োগ করব। ভরপুর মাত্রায় জল প্রয়োগ করার পর লক্ষ্য রাখতে হবে যে টবের ড্রেনেজ সিস্টেমটা ঠিক আছে কিনা। বর্ষাকালে এই টবের ড্রেনেজ সিস্টেম যদি ঠিক না থাকে তাহলে কিন্তু বাগানের যে কোনো গাছ মারা যেতে পারে। তাই সব সময় টবের ড্রেনেজ সিস্টেমটাকে ঠিক রাখার চেষ্টা করবে। বন্ধুরা, এবার আসি পাতা কোঁকড়ানোর কথায়। বাগানের যে কোনো লঙ্কা গাছে কিন্তু এই পাতা কোঁকড়ানোর সমস্যাটা একটা কমন সমস্যা। এটা প্রায় সব গাছে লেগেই থাকে, কিন্তু সম্পূর্ণ জৈব উপায়ে আমরা যদি এই পাতা কোঁকড়ানোর সমস্যাটা ঠিক করতে পারি তাহলে আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো। আমরা যদি লাগাতার রাসায়নিক পেস্টিসাইড ইউজ করতে থাকি তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। আমরা যেহেতু এই লঙ্কা রান্নার কাজে ব্যবহার করি, আর লাগাতার যদি আমরা রাসায়নিক কীটনাশক প্রয়োগ করতেই থাকি তাহলে কিন্তু আমাদের শরীরের ক্ষতি হবে। তাই মাঝে মাঝে আমরা কিন্তু রাসায়নিক পেস্টিসাইডের সাথে আমরা জৈব পেস্টিসাইড প্রয়োগ করব। জৈব পেস্টিসাইড প্রয়োগ করে যদি গাছ ভালো থাকে তাহলে রাসায়নিক পেস্টিসাইড প্রয়োগ করার কিন্তু প্রয়োজন হবে না। এই জৈব পেস্টিসাইড তৈরি করার জন্য আমি নিয়েছি এখানে জল এবং 1 লিটার জলের মধ্যে আমি দিয়ে দেব টক দই। তো এখানে প্রায় 3 চামচ পরিমাণ টক দই নিয়েছি। টক দইটা প্রথমে একটু ফেটিয়ে নিতে হবে, সরাসরি দিয়ে দিলে হবে না। তো দেখো আমি প্রথমে একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি এবং 1 লিটার জলের মধ্যে টক দইটা মিশিয়ে নিলাম। তো খুব ভালোভাবে কিন্তু এই টক দইটা মিশিয়ে নিতে হবে এবং এই টক দই মিশ্রিত জল আমরা ঢেলে দেবো একটা তামার পাত্রের মধ্যে। আমি এখানে একটা তামার বোতল নিয়েছি, জলের বোতল। তোমরা এখানে যদি জলের বোতলের পরিবর্তে যে কোনো বাটি বা যে কোনো কিছু একটা পাত্র তোমরা নিয়ে নেবে যার মধ্যে এই টক দই মিশ্রিত জল আমরা ঢেলে দেব। আমরা যে পেস্টিসাইডটা তৈরি করছি তার জন্য কিন্তু এই তামার পাত্র প্রয়োজন। তামার পাত্র হলে তবেই কিন্তু ভালো রেজাল্ট আমরা পাবো। যে কোনো ধরনের তামার পাত্র হলে চলবে। তো এখানে দেখো আমি কিন্তু এই বোতলের মধ্যে 1 বোতল ভর্তি করে রেখে দেবো এবং চাপা দিয়ে একটা ছায়া জায়গায় রেখে দেবো অন্তত 7 থেকে 8 দিনের জন্য। 10 দিনও রাখা যায়। যেহেতু তামার পাত্র কপার এবং আমরা টক দই রাখছি, টক দইয়ের মধ্যে আছে সালফেট। তো এটা তৈরি হয়ে যাবে কপার সালফেট অথবা কপার ল্যাকটেট। তো এটা কিন্তু যে কোনো গাছে আমরা স্প্রে করতে পারি। মাকড়নাশক তো বটেই, তার সাথে সাথে পাউডারি মিলডিউ, ডাউনি মিলডিউ, সাদা মাছি, জাপ পোকা, যে কোনো পোকামাকড়ের জন্য কিন্তু এটা খুব ভালো কার্যকরী একটা কীটনাশক তৈরি হয়ে গেল, জৈব কীটনাশক। তাছাড়া তোমরা যারা টাটা ব্লাইটক্স অর্থাৎ কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারছো না, হাতের কাছে নেই, সেক্ষেত্রে তোমরা কিন্তু এটা ফাঙ্গিসাইড হিসাবেও কাজ করবে। তো এই পেস্টিসাইড অথবা ফাঙ্গিসাইড এটা যদি আমরা অন্তত 10 দিন অন্তর অন্তর গাছে স্প্রে করতে পারি তাহলে কিন্তু কোনো রকম কোনো পোকামাকড় থাকবে না, এমনকি সাদা মাছিও থাকবে না। টক দইয়ের অত্যন্ত ঝাঁঝালো গন্ধে সাদা মাছিও পালিয়ে যাবে। তো এটা আমরা স্প্রেয়ার বটলের মধ্যে ভরে নেব, তবে তার আগে ছেঁকে নিতে হবে, কারণ যেহেতু দই আছে তো স্প্রেয়ার বটলের নজলে আটকে যেতে পারে। তাই আমরা ছেঁকে নেব, ছেঁকে গাছে স্প্রে
করব। যখন বৃষ্টি হবে না সেই সময় আমরা গাছে স্প্রে করব। অন্তত 4 থেকে 5 ঘন্টা যেন বৃষ্টি না হয় সেই রকম অবস্থায় আমাদেরকে কিন্তু গাছে স্প্রে করতে হবে। স্প্রে করার পর যদি তৎক্ষণাৎভাবে বৃষ্টি হয়ে যায় সঙ্গে সঙ্গে তাহলে কিন্তু আবার আমাদেরকে স্প্রে করতে হবে। তাই সবসময় আবহাওয়া দেখে গাছে স্প্রে করার চেষ্টা করবে। তো এটা পাতার তলায় বা পাতার উপরে ভালোভাবে স্প্রে করবে। বাগানের যে কোনো গাছে স্প্রে করা যাবে। পাতা ঝলসানো প্রবলেম, মাকড়ের প্রবলেম, পাতা অনেক সময় উল্টানো নৌকা বা সোজা নৌকার মতো হয়ে থাকে, তো এটা 10 দিন অন্তর অন্তর গাছে স্প্রে করতে হবে। আমার গাছের পাতা দেখলে তোমরা বুঝতেই পারবে পাতা সম্পূর্ণ সোজা হয়ে আছে এবং কোনো রকম কোনো রোগ পোকা নেই। তো রোগ পোকা আসার আগেই কিন্তু আমাদেরকে এটা ব্যবহার করতে হবে। রোগ পোকা অতিরিক্ত বেড়ে গেলে তখন যদি আমরা স্প্রে করি তাহলে কাজ কিন্তু আমরা বুঝতে পারবো না। তাই আগে থেকেই আমাদেরকে এটা স্প্রে করতে হবে। কোনো রকম কোনো পোকামাকড় কিন্তু গাছে আর থাকবে না। তো আমি যেভাবে দেখালাম এইভাবে লঙ্কা গাছের পরিচর্যা করো এবং যে পেস্টিসাইডটা তৈরি করে দেখালাম এই পেস্টিসাইডটা গাছে প্রয়োগ করো। লঙ্কা গাছে ফুল আসবে এবং লঙ্কা গাছের প্রত্যেকটা ফুল থেকে ফলে সেট হবে। আর লঙ্কা গাছ যদি প্রতিস্থাপন করতে চাও সেক্ষেত্রে আমার আগের ভিডিওটা দেখবে। আগের ভিডিওতে আমি লঙ্কা গাছ কীভাবে মাটি তৈরি করে প্রতিস্থাপন করতে হয় দেখিয়েছিলাম। ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো অথবা আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো এবং লঙ্কা গাছ প্রতিস্থাপন করতে পারো। বন্ধুরা, এই ছিল আগস্ট মাসে লঙ্কা গাছের পরিচর্যার ভিডিও। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তো একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।